আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আরশিদ আলী। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সরকারের লক্ষ্য নতুন প্রজন্মের জন্য একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ বিনির্মাণ, জাতির উদ্দেশ্যে বললেন প্রধানমন্ত্রী। সবাইকে করোনার টিকা নেওয়ার আহ্বান। ধুলোর নগরীতে পরিণত হচ্ছে ঢাকা, বাসা বাঁধছে অ্যালার্জি ও শ্বাসকষ্ট সহ নানা রোগ, সচেতনতা বৃদ্ধির পরামর্শ বিশেষজ্ঞদের। দলীয় সমর্থন আর বিভাজন থাকলেও জমে উঠেছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র ও কাউন্সিলরদের প্রচারণা, চলছে গণসংযোগ। বাজারে আবারও কেজি প্রতি ৩ থেকে ৪ টাকা বেড়েছে চাল ও ডালের দাম। মুরগির দাম বাড়লেও মাছ ও সবজির বাজার নিম্নমুখী। বলছিলাম সংবাদ শিরোনামগুলো, এবারে বিস্তারিত। আমাদের বর্তমান ও আগামী দিনের সকল কার্যক্রমের লক্ষ্য হচ্ছে নতুন প্রজন্মের জন্য একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ বিনির্মাণ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের বর্তমান মেয়াদের ৩য় বর্ষপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী একথা বলেন। বক্তব্যের শুরুতেই করোনা নিয়ন্ত্রণে সরকারের গৃহীত নানা কর্মসূচি তুলে ধরে প্রধানমন্ত্রী সবাইকে টিকা নেয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে গণতন্ত্রকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল। শহীদের রক্তের সঙ্গে বেইমানি করে বাংলাদেশকে পরনির্ভরশীল করেছিল সামরিক শাসকরা। আওয়ামী লীগের ১৩ বছরের শাসনামলে বিশ্বের আত্মমর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে বাংলাদেশ। অফুরন্ত জীবনের শক্তিতে বলিয়ান তরুণ প্রজন্মই পারে সকল কুপমণ্ডুকতা এবং প্রতিবন্ধকতা দূর করে একটি প্রগতিশীল অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন যে বাংলাদেশের স্বপ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখেছিলেন, তারুণ্যের শক্তি সেই স্বপ্ন বাস্তবায়ন করে বাংলাদেশকে নিয়ে যাবে ভবিষ্যতের পানে। বিভিন্ন নীতি সহায়তা এবং বিভিন্ন উদারনৈতিক আর্থিক প্রণোদনা প্যাকেজ প্রদানের মাধ্যমে আমরা অর্থনৈতিক চাকাকে সচল রাখার চেষ্টা করে যাচ্ছি। এ পর্যন্ত আমরা ২৮টি প্যাকেজের মাধ্যমে ১,৮৭,৬৬৯ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছি। এর মধ্যে অক্টোবর পর্যন্ত ১,০৬,৫২২ কোটি টাকা ব্যয় হয়েছে, যা মোট বরাদ্দের ৫৬.৭৬%। এতে প্রায় ৬,৭৪,০০,০০০ মানুষ উপকৃত হয়েছেন এবং প্রতিষ্ঠান উপকৃত হয়েছে ১,১৮,০০০। করোনা ভাইরাসের অভিঘাত মোকাবেলা করে গত অর্থ বছরে আমাদের জিডিপি ৫.৪৩% হারে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রক্ষেপণ অনুযায়ী জিডিপির প্রবৃদ্ধির হারে বাংলাদেশের অবস্থান ছিল এশিয়ার মধ্যে সর্বোচ্চ। ২০২১-এ মাথাপিছু আয় দাঁড়িয়েছে $২,৫৫৪ দ্য ইকোনমিস্ট 2020 সালের প্রতিবেদনে বলেছে ৬৬টি উদীয়মান সবল অর্থনীতির দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান নবম। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পূর্বাভাস অনুযায়ী ২০৩০ সাল নাগাদ বাংলাদেশ হবে বিশ্বের ২৪তম বৃহত্তম অর্থনীতির দেশ। ধুলোর নগরীতে পরিণত হচ্ছে রাজধানী ঢাকা। উন্নয়ন কাজ, বিভিন্ন সড়কে মেরামত, খনন সহ নানা কারণে শীতের শুষ্ক আবহাওয়ায় বাতাসে ভাসছে ধুলোবালি। বিষাক্ত হয়ে উঠেছে পরিবেশ। অ্যালার্জি ও শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন নগরবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশি করে গাছ লাগানো ও সচেতন থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। সঞ্জিদা রশিদের বিশেষ রিপোর্ট। নগরী জুড়ে সারা বছরই চলছে এরকম উন্নয়ন কর্মকাণ্ড, যেখানে সেখানে অপরিকল্পিতভাবে দীর্ঘ সময়ের ফেলে রাখা হচ্ছে ইট, বালু, সিমেন্ট সহ নানা সরঞ্জাম। ধুলোয় দূষিত হয়ে উঠেছে পরিবেশ। রাজধানীর গাবতলী, মিরপুর, উত্তরা, মগবাজার, মালিবাগ, সায়দাবাদ, যাত্রাবাড়ি, মোহাম্মদপুর, গুলিস্তান সহ বেশিরভাগ এলাকায় বাতাসে উঠছে ধুলোবালি। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। এই ধুলোবালির জন্য আমাদের প্রতিনিয়ত নানান ধরনের সমস্যা হচ্ছে। রাস্তাঘাটের কাজকাম দ্রুত ভালোভাবে শেষ করার প্রয়োজন মনে করি। মনে করেন যে প্রচন্ড ধুলো, এখান থেকে মনে করেন রিক্সা চালানো যায় না, যাত্রীও উঠতে চায় না ধুলার কারণে। অন্য সময়ের তুলনায় শীত মৌসুমে বাতাসের মান সব থেকে খারাপ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বাতাসে ppm ৬৫ বা তার নিচে থাকার কথা থাকলেও ঢাকার বাতাসে এর মাত্রা কয়েক গুণ বেশি।
চিকিৎসকেরা বলছেন ক্ষতিকর উপাদান ও রোগ জীবাণু মিশ্রিত ধুলা মানবদেহে প্রবেশ করে অ্যাজমা, অ্যালার্জি, শ্বাসকষ্ট সহ নানা রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। শীতের সময় কিন্তু আরও কিন্তু বাতাসে কিন্তু ধূলিকণা বেশি থাকে, তখন শ্বাসকষ্ট, সিওপিডি, অ্যাজমার রোগগুলো কিন্তু বেশি বেড়ে যায়। সেক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত। আর বায়ু দূষণ রোধ করার জন্য সবাইকে মিলে একসাথে পরিবেশ ভারসাম্য যাতে রক্ষা থাকে সে ব্যাপারে কিন্তু সবারই কাজ করা উচিত। বিশেষজ্ঞরা বলছেন রাজধানী থেকে গাছপালা কেটে ফেলায় আরও বেশি পরিবেশ দূষণ হচ্ছে। একটা শহরের মধ্যে যে পরিমাণ সবুজ এলাকা থাকা উচিত, আমরা ঢাকাতে সবুজগুলো নষ্ট করে দিয়েছি, যার ফলে বায়ু যখন দূষিত হওয়ার জন্য পিউরিফায়ার হিসেবে যে সবুজ এলাকাগুলো থাকার কথা ছিল সেইগুলো যখন নষ্ট হয়ে গিয়েছে তখন এই বায়ুমান ভালো হওয়ার সম্ভাবনাগুলো কমে যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয় তাহলে এই যে ধুলাবালি এবং এই যে আপনার দূষিত বায়ু এর থেকে আমরা কিছুটা রক্ষা পাবো। আর যদি সেটা রক্ষা না করা হয় তাহলে কিন্তু আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। গবেষণায় বলছে বায়ু দূষণ জনিত কারণে প্রতি বছর বাংলাদেশে 8,500 শিশু মৃত্যুবরণ করছে। দূষণের জনস্বাস্থ্যের ক্ষতি এড়াতে সরকারকে উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সানজিদা রশিদ, মাই টিভি, ঢাকা। জমে উঠেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারণা। প্রার্থীরা ভোটারদের আকৃষ্ট করতে ওয়ার্ডে, পাড়া, মহল্লায় ঘরে ঘরে গিয়ে ভোট চাচ্ছেন এবং ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটাররাও তাদের পছন্দের প্রার্থীকে ফুল ছিটিয়ে বরণ করে নিচ্ছে। মিছিল ও স্লোগানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে পুরো এলাকায়। আব্দুল আল মামুনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শিউলি রোজা। 16 জানুয়ারি নির্বাচনকে সামনে রেখে মেয়র প্রার্থীদের প্রচারণায় নারায়ণগঞ্জ এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাকারী দুই প্রার্থী ডক্টর সেলিনা হায়াত আইভী ও তৈমুর আলম খন্দকার নানা প্রতিশ্রুতি নিয়ে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। সকালে নগরীর 10 ও 11 নং ওয়ার্ড এলাকায় গণসংযোগ ও পথসভা করেন আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী। ভোটের রাজনীতি করি, সর্বক্ষণে আমি সাধারণ মানুষের কাছে যাই, আমার লক্ষ্য হলো আমার ভোটার। জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে বলে আশাবাদ প্রকাশ করেন ডক্টর সেলিনা হায়াত আইভী। ইনশাআল্লাহ ভোট দিবে জনগণ এবং 16 তারিখে আমি বিজয়ী হব। অপরদিকে 26 নং ওয়ার্ড তালতলা ও ইস্পাহানি এলাকায় গণসংযোগ করেন স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। সকলে আমাকে সম্মান করে এবং ভালোবাসে এবং অত্যন্ত আস্থার সাথে আমাকে বিশ্বাস করে। এছাড়াও নগরীর 27টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিলররাও ব্যস্ত গণসংযোগে। শিউলি রোজা, মাই টিভি। সরকার দেশের গণতন্ত্র ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে লেবার পার্টির আলোচনা সভায় তিনি বলেন, বিভিন্ন অনিয়মের কারণে বিশ্বের পরাক্রমশালী রাষ্ট্রগুলো থেকে নিষেধাজ্ঞা আসছে। আগামীতে জাতিসংঘ থেকেও আরও নিষেধাজ্ঞা আসবে বলেও মন্তব্য করেন তিনি। সেই দিন বেশি দূরে নয়, অপেক্ষা করুন। আগামী দিনে আর নিশিরাতের নির্বাচন তারা করতে পারবে না। যেহেতু বিশ্বের পরাশক্তির দৃষ্টি আকর্ষিত হচ্ছে, একের পর এক স্যাংশন যাচ্ছে, এমন একটা দেশে আমরা বসবাস করি, আমাদের জন্য লজ্জাস্কর। যেহেতু আমরা কিছু করতে পারছি না, জাতিসংঘ হস্তক্ষেপ করতে যাচ্ছে আগামী দিনে, আরো অনেক স্যাংশন আগামী দিনে আসবে। সুতরাং এখন বাংলাদেশের জনগণের উচিত বিএনপির নেতৃত্বে এবং সকল জাতীয়তাবাদী শক্তির নেতৃত্বে রাজপথে নেমে এই সরকারকে বিদায় করা। বাজারে কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না চাল ও মসুরের ডালের দাম। সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে প্রতি কেজি 3 থেকে 4 টাকা। আটা, ময়দা, ব্রয়লার মুরগির দাম বাড়লেও মাছ ও সবজির দাম নিম্নমুখী। এস.এম. খুরশিদ আলমের রিপোর্ট। রাজধানীর বাজারগুলোতে পণ্যের সরবরাহ চোখে পড়লেও দাম বাড়তি। গত সপ্তাহের চেয়ে আবারও এক ধাপ বেড়েছে চাল, ডাল সহ বেশ কয়েকটি পণ্যের দাম। গত এক সপ্তাহ 15 দিনের ব্যবধানে আপনার এই যে বড় মসুরের ডালটা 8 থেকে 10 টাকা বাড়ছে পার কেজিতে। প্রতি বস্তা চাউলে 2 থেকে 250 টাকা বাড়ছে, তাহলে কেজি পড়তে আছে আপনার 8 থেকে 10 টাকা। ব্যবসায়ীরা বলছেন চাহিদার তুলনায় সরবরাহ কম, একই সাথে রয়েছে সিন্ডিকেট সমস্যা। তাই সরকারের কঠোর মনিটরিং এর দাবি জানান তারা। যে ইনপুটের চালটা বন্ধ না করে, ইনপুটের চালটা বন্ধ করার পরেই মেলার দাম বাড়ায় দিছে। এছাড়া নতুন করে বেড়েছে সব ধরনের মুরগি ও আটা, ময়দার দাম। ব্রয়লার তো আপনার বিক্রি হচ্ছে হলো 180-85 টাকা কেজি আর কি, আর পাকিস্তানি মুরগিটা বিক্রি হচ্ছে হলো আপনার 280 টাকা। তবে আগের বর্ধিত মূল্যে বিক্রি হচ্ছে তেল, পেঁয়াজ ও রসুন। এই রূপসানটা কিনা বর্তমানে 725 টাকা,
রূপচাঁদা কিনা পড়েন 740 টাকা। আপনার এগুলাই ওই তোল আপনার চিনি এগুলা যে আগে 2 মাস আগে যে দাম আছে ওখানেই দাম। কিছুটা কমেছে শাকসবজি ও মাছের দাম। 15 কেজি মাছ কিছুদিন আগে দাম আছিল 1250 রুই মাছ, এখন এই মাছ হচ্ছে 700-800। মৌসুমী সবজিগুলোর দাম গত সপ্তাহ থেকে কম আছে আর কি, কমতে আর সামনে আরো কমে যাব। SM খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা। 11 বছরেও বিচার হয়নি কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানি হত্যার। বিএসএফের বিশেষ আদালতে অভিযুক্ত জওয়ানের বিচার হলে কোনো সাজা হয়নি। রায় প্রত্যাখ্যান করে দেশটির সুপ্রিম কোর্টে আপিল করে ফেলানির পরিবার। 2 বছর আগে এটি সুপ্রিম কোর্টে ওঠে, সেদিকে তাকিয়ে এখনও বিচারের আশায় ফেলানির পরিবার। প্রতিনিধি লতিফুর রহমান লিঙ্কনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার অনন্তপুর সীমান্তে 2011 সালের 7 জানুয়ারি কাঁটাতারের বেড়া পার হতে গিয়ে ভারতের বর্ডার গার্ড সিকিউরিটি ফোর্সের গুলিতে খুন হয় ফেলানি। তার মরদেহ কাঁটাতারে ঝুলে থাকে দীর্ঘ 4 ঘন্টা। ঝুলে থাকা লাশের ছবি ছাপা হয় দেশ বিদেশের গণমাধ্যমে। এই ছবি দেখে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় বয়ে যায়। এর 2.5 বছর পর অভিযুক্ত বিএসএফ জওয়ান অমিয় ঘোষের বিচার শুরু হয় বিএসএফের বিশেষ আদালতে। এতে অমিয় ঘোষকে খালাস দেয় আদালত। সেই রায় প্রত্যাখ্যান করে আবারও বিচারের দাবি জানায় ফেলানির বাবা। পরে আবারও বিশেষ আদালতে বিচার হয় অভিযুক্ত জওয়ানের, এতেও খালাস পান তিনি। কিন্তু এখন তো আমি 11টা বছর হয়ে গেলাম, কাঁদতে কাঁদতে তো এখন থেকে আমি বিচারটা পাইনি। আমার ফেলানিকে যেভাবে মারছে ওরকম সীমান্তর মধ্যে যেন কোনো সন্তান, কোনো মার বুক যেন এরকম খালি না হয়। রায়ের বিপক্ষে 2015 সালে ভারতীয় সুপ্রিম কোর্টে আপিল করে ফেলানির পরিবার। এর শুনানি শুরু হতে লেগে যায় আরও 5 বছর। 2020 সালে 14 ফেব্রুয়ারি এই আপিল শুনানি শুরু হয়। তবে দফায় দফায় দিন ধার্য হলেও শেষ হয় না বিচার। তারা জানি এই ফেলানির বিচারটা ওনারা শেষ করে, আমি ফেলানির বিচারটা দেখেই জানি মরতে পারি। আল্লাহর কাছে কামনা করে যে না, ফেলানির বিচারটা সুস্থভাবেই হয়েছে। বড় আপদ থেকে আদর্শনীতে বঞ্চিত হয়েছি। 8 বছরের ছিলাম যখন, তখন আমার ফেলানিকে কাঁটাতারে ঝুলিয়ে মারা হয়েছে। করোনা পরিস্থিতির কারণে মামলাটির বিচার কাজ থমকে যায়। তবে এখনও ন্যায় বিচার পাওয়ার আশা ফেলানি পরিবারের আইনজীবীর। একবার কার্যতালিকার 3 নম্বর আইটেম হয়েছিল, তারপরে সম্ভব হয়ে ওঠেনি। এখন তো করোনা, তা আমরা চাই যে এটা যত দ্রুত হয় তত ভালো। ফেলানি হত্যার সুষ্ঠু বিচার হলে সীমান্তে হত্যা কমে যাবে বলে আশা এলাকাবাসীর। এই বিচারটা যদি ঠিক মতন করতো তাহলে এই বর্ডারে এইরকম মারতো না। ফেলানিক যদি বিচারটা ঠিক মতো শক্ত মতন যদি করতো তাহলে কাঁটাতারে বেড়ার মধ্যে আর মানুষ গ্রামবাসী মারতো না। আন্তর্জাতিকভাবে আমরা শুনেছি, কিন্তু আমরা অরিজিনালি ফেলানি হত্যার বিচারটা আমরা পাইনি। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি, নিউজ ডেস্ক। ধীরে ধীরে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শুক্রবার সপ্তাহে ছুটির দিনের সকাল থেকেই বাড়তে থাকে দর্শনার্থীর সংখ্যা। তবে দূরত্ব এবং যাতায়াত ব্যবস্থা নিয়ে অভিযোগ করেছেন তারা। এদিকে সামনের দিনগুলোতে ক্রেতা দর্শনার্থীর উপস্থিতি আরও বাড়বে বলে আশা করছেন বিক্রেতারা। এসএমআর রিপোর্ট। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কিছুটা বেড়েছে জনসমাগম। স্টলে স্টলে বাড়ছে ক্রেতা দর্শনার্থীদের ভিড়। একই ছাদের নিচে সবকিছু পাওয়ায় সুবিধার কথা জানালেন তারা। অনেক ওপেন স্পেস, অনেক নিট অ্যান্ড ক্লিন। একই ছাদের নিচে সবগুলো স্টল ছোট ছোট হলেও সবগুলো একত্রে আছে, এই কারণে দেখতেও সুবিধা হচ্ছে। কালেকশনগুলো অনেকগুলো ভালো, ডিজাইনগুলো অনেক রিজনেবল, সুন্দর অনেক। এদিকে মেলা প্রাঙ্গণে খোলা জায়গা পেয়ে আনন্দিত শিশুরাও। জামা আছে, তারপর হচ্ছে আমার জুতা আছে, তারও টুকটাক কিছু আছে। কেমন লাগছে? ভালো লাগছে। ক্রোকারিজ ও বিদেশি পণ্যের চাহিদার কথা জানালেন ক্রেতারা। কসমেটিক টাইপের জিনিসপত্র ভালো লাগলো দেখে। ওই তো কসমেটিক সার একটা না, মোটামুটি ভালোই, রিজনেবল প্রাইস 1500 চাচ্ছে। এখানে কুকারিজ আইটেমটা অনেক সুন্দর। এই আইটেমের প্রতি একটু ঝোঁকটা খুব বেশি। তবে দূরত্ব এবং যাতায়াত ব্যবস্থা নিয়ে অভিযোগ রয়েছে অনেকের। রাস্তায় প্রবলেম হয়েছে অনেক। রাস্তাঘাট অনেকেই চেনে না, এ কারণে মানুষের আইতে একটু সমস্যা। অনেক লং রোড, তারপর রোডের কমিউনিকেশন অতটা ভালো না, ঢাকা সিটির থেকে অনেক দূরে। সময় গড়ানোর সাথে সাথে জনসমাগম আরও বাড়বে বলে আশা বিক্রেতাদের। जैसे कि बना हुआ है वैसा तो लोग भी नहीं आ रहे यहाँ पे, और दिन ब दिन तो पता नहीं क्या होगा। যাতায়াত ব্যবস্থাটা খুবই সবার জন্য ইজি ছিল, কিন্তু সেখানে পূর্বাঞ্চলে যাতায়াত ব্যবস্থা একটু কম হলো, সেই কারণে আপনার জনসমাগম কম হতে পারে। কিন্তু আমরা আশা করছি যে কাস্টমার আরও সামনে আসবে।
SM আরিফ, মাই টিভি, ঢাকা। রাজধানীতে চিকিৎসা না দিয়ে যমজ 2 শিশুকে হাসপাতাল থেকে বের করে দেওয়ার ঘটনায় মালিক গোলাম সারওয়ারকে আটক করেছে র্যাব। বিল পরিশোধ করতে না পারায় শ্যামলীর আমার বাংলাদেশ হাসপাতাল থেকে ওই শিশুদের বের করে দেওয়া হয় বলে জানিয়েছে র্যাব। বিকেলে সংবাদ সম্মেলনে র্যাব মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আলমঈন সাংবাদিকদের জানান 1,26,000 টাকা বিল করে হাসপাতাল কর্তৃপক্ষ। বিষয়টি র্যাবের নজরে এলে এবং শিশু দুটির মায়ের অভিযোগের প্রেক্ষিতে হাসপাতাল মালিককে গ্রেফতার করা হয়। ভিকটিম মা আশ্বস্ত হয়ে তার 2 সন্তান 6 মাসের 2 যমজ সন্তানের সুচিকিৎসার জন্য সে সরোয়ার্দী হাসপাতাল থেকে আমার বাংলাদেশ হাসপাতালে 2 তারিখে সকাল 7টায় ভর্তি হয়। হাসপাতাল কর্তৃপক্ষ 5 তারিখে 5ই জানুয়ারি ভিকটিম মাকে একটি বিল ধরিয়ে দেয়, যেখানে ভিকটিম মার বিল করা হয় 1,26,000 টাকার একটি বিল দেওয়া হয়। গোলাম সারওয়ার তাকে মোহাম্মদপুর এলাকা থেকে আজকে বিকালে গ্রেফতার করে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম অরণ্যে অস্ত্র ও গোলাবারুদ পাচারকালে 4 রোহিঙ্গাকে আটক করেছে র্যাব। এ সময় দেশি বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। ভোরে অভিযান চালানো হয়। ক্যাম্প ও আশেপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করতে এই অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করা হচ্ছে বলে ধারণা করেছে র্যাব। ভোরে কাঁধে কাঠ নিয়ে 4 জন লোক আসতে দেখে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করলে কোমরে 2টি দেশীয় অস্ত্র পাওয়া যায়। এ সময় তাদের কাঁধে থাকা লাকড়ির বোঝা থেকে দেশি বিদেশি অস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। টাঙ্গাইলের মধুপুরে পিকআপ ভ্যান ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 জন। মধুপুর থানার ওসি তারিক কামাল জানান, সকালে একটি যাত্রীবাহী সিএনজি শেরপুরে যাবার পথে ধনবাড়ি থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজিতে থাকা 5 যাত্রীর মধ্যে 3 জনের মৃত্যু হয়। খবর পেয়ে মধুপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত 2 জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে নিহতদের মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। শেষ করছি সংবাদ, তবে যাবার আগে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো আরও একবার। সরকারের লক্ষ্য নতুন প্রজন্মের জন্য একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ বিনির্মাণ, জাতির উদ্দেশ্যে বললেন প্রধানমন্ত্রী। সবাইকে করোনার টিকা নেওয়ার আহ্বান। ধুলোর নগরীতে পরিণত হচ্ছে ঢাকা, বাসা বাঁধছে অ্যালার্জি ও শ্বাসকষ্ট সহ নানা রোগ, সচেতনতা বৃদ্ধির পরামর্শ বিশেষজ্ঞদের। দলীয় সমর্থন আর বিভাজন থাকলেও জমে উঠেছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র ও কাউন্সিলরদের প্রচারণা, চলছে গণসংযোগ। বাজারে আবারও কেজি প্রতি 3 থেকে 4 টাকা বেড়েছে চাল ও ডালের দাম। মুরগির দাম বাড়লেও মাছ ও সবজির বাজার নিম্নমুখী। ওমিক্রনকে উপেক্ষা করার সুযোগ নেই বললেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান। 1 সপ্তাহে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় 1 কোটি মানুষ। এবং সিরিজ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে রবিবার দ্বিতীয় শেষ টেস্টে মাঠে নামবে টাইগাররা। প্রিয় দর্শক, ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাই টিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbdnews এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ রাত 9:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আশিদা। প্রিয় দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, অবশ্যই মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।